2 মিনিট পরে ঢুকি, হ্যাঁ? হ্যাঁ? ওই দাদু বুঝছে?
এখানে নেটওয়ার্ক নাই, এখানে তো নেটওয়ার্ক নাই, এখানে তো নেটওয়ার্ক নাই। হ্যাঁ আমি তো আপনাকে বলছিলাম 5 মিনিট হয়ে গেছে প্রায়। কমেন্টটা দেয়। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন। লাইভে যদি সব কিছু ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করে জানাবেন। আই গেস সব কিছু ঠিকঠাক দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে, অ্যান্ড আপনারা সবাই চলে এসেছেন ক্লাসে। সো সব কিছু যদি ঠিকঠাক দেখা যায় এবং শোনা যায় আমাকে একটু ইনফর্ম করবেন। আমরা একটু আপনারা আসার জন্য একটু অপেক্ষা করছিলাম। সো এখন মোটামুটি সব কিছু দেখা যাচ্ছে হয়তোবা। সো সাউন্ড যদি ক্লিয়ার থাকে অ্যান্ড বাকি সব কিছু যদি পারফেক্ট থাকে আমাকে একটু অবশ্যই জানাবেন। ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফার্স্ট অধ্যায়ের ক্লাস। ওকে, আমরা কিন্তু সেকেন্ড পেপার শুরু করেছিলাম, ওই জন্য সেকেন্ড পেপার থেকেই শুরু পড়াচ্ছি, কারণ আমাদের সেকেন্ড পেপারে অলরেডি 2টো ক্লাস হয়েছে এবং আমরা আজকে সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কি আপনাদের নীতি নিয়ে, ব্যবস্থাপনার নীতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবাই একটু খাতা কলম নেন, অ্যান্ড আমি আপনাদের বিস্তারিত সব কিছু নিয়ে আলোচনা করার ট্রাই করবো। আমরা প্রথম ক্লাসে যে যে বিষয়গুলো পড়েছিলাম সেগুলো হচ্ছে কি ব্যবস্থাপনার ধারণা। আজকে আমাদের ফার্স্ট ক্লাস না, আজকে আমাদের 3 নম্বর ক্লাস কিন্তু। হ্যাঁ, ব্যবস্থাপনার ধারণা নিয়ে আমরা বিগত ক্লাসে সব কিছু জেনেছিলাম, যে ব্যবস্থাপনা কীভাবে উৎপত্তি হয়েছে, ব্যবস্থাপনার তোমার বেসিক বিষয়গুলো জেনেছিলাম। তারপর হচ্ছে আমাদের যেখান থেকে সবচেয়ে বেশি সৃজনশীল প্রশ্ন এসেছিল ওইগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম, যে উচ্চ পর্যায়ে, মধ্যম পর্যায়ে, নিম্ন পর্যায়ে বা ব্যবস্থাপনার স্তর থেকে যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয় আর কি, ওগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। অ্যান্ড হচ্ছে কি তাদের কার্যাবলী এবং তাদের যেই ডেজিগনেশন, হ্যাঁ, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের ব্যবস্থাপনার যে প্রক্রিয়া বা চক্র, সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা মূলত সবচেয়ে বেশি ভাইটাল যে টপিকটা, সেটা হচ্ছে ব্যবস্থাপনার নীতি। ব্যবস্থাপনার নীতি নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো ব্যবস্থাপনার নীতি টপিকটা কে কে প্রবলেম ফেস করো আমাকে একটু জানাও, যে ব্যবস্থাপনার নীতি সম্পর্কিত সব টপিকে আমার জন্য প্রবলেমেটিক। হ্যাঁ, তাহলে ব্যবস্থাপনার নীতি নিয়ে কারো প্রবলেম আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও, যে ব্যবস্থাপনার নীতি নিয়ে কারো প্রবলেম আছে কিনা। ব্যবস্থাপনার নীতি নিয়ে কারো প্রবলেম আছে কিনা তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও। ওকে, আই গেস ব্যবস্থাপনার নীতি নিয়ে অনেকেরই প্রবলেম, কারণ এই নীতিগুলো অনেকেরই মনে থাকে না। আমাদের হেনরি ফেল যে 14টি নীতি দিয়েছিল, আসলে কারো কোনো নীতি মনে থাকে না। আজকে আমরা ট্রাই করবো এই যে ব্যবস্থাপনার নীতিগুলো সহজভাবে, হ্যাঁ, শর্ট ট্রিক দিয়ে শেখার জন্য। ব্যবস্থাপনার নীতিগুলো শর্ট ট্রিক দিয়ে শেখার ট্রাই করব, যাতে আমাদের এইচএসসি থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত প্রতিটা জায়গায় কাজে লাগে। সো আমরা আজকে হচ্ছে গিয়ে, জি ভাইয়া প্রবলেম আছে। ওকে, সো ব্যবস্থাপনার নীতিগুলো আমরা আজকে শর্ট ট্রিক দিয়ে শিখব। শর্ট ট্রিক্স দিয়ে আমরা আজকে ব্যবস্থাপনার নীতিগুলো শিখব। নীতি মানে কি আমরা কি বুঝি? নীতি মানে হচ্ছে সাধারণ নির্দেশিকা। হ্যাঁ, সাধারণ নির্দেশিকা যেগুলো কোনো একটা প্রতিষ্ঠান মেনে চলে। হ্যাঁ, যেগুলা মেনে চললে আমাদের প্রতিষ্ঠানের সবচেয়ে বেশি ভালো কি হবে, ভালো আউটপুটটা, বেস্ট আউটপুটটা আসবে। যেমন আমি যদি বলি ভাত ডান হাতে খেতে হয়, তাই না? ভাত ডান হাতে খেতে হয়, তাহলে আমি যদি ভাত যদি বাম হাতে খাই তাহলে এটা নীতির পরিপন্থী। সো এরকম ব্যবস্থাপনার মধ্যে টোটাল 14টি নীতি আছে। 14টি নীতি আছে এবং এই 14 নীতির জনক বলা হয় কাকে? এই 14 নীতি দিয়েছিল আমাদের হেনরি ফেল। এই 14 নীতি আমাদের দিয়েছিল কে? হেনরি ফেল। হেনরি ফেল মূলত আমাদের 14টা নীতি দিয়েছিল। আজকে আমরা এই 14টা নীতি কিভাবে সহজে শর্ট ট্রিকে শেখা যায় এই বিষয়টা নিয়ে মূলত আমরা আজকে আলোচনা করব। উদ্দীপক বুঝতে সমস্যা হয়, কোন নীতি বুঝিয়েছে এটা বোঝা যায় না, দ্যাটস ইট, এটা আমি জানি। সো উদ্দীপক নিয়ে সমস্যা হয়, কোনটা কোন নীতি বুঝিয়েছে এটা বোঝা যায় না। একটু কষ্ট করে আজকে খাতাটা নাও, আমার ক্লাসটা করো। আই গেস এইচএসসি থেকে একদম অ্যাডমিশন পর্যন্ত পুরো জার্নিটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। একদম যত জায়গায় তোমার প্রশ্নটা আসবে, সেটা হোক ঢাকা বিশ্ববিদ্যালয়, সেটা হোক রাজশাহী বিশ্ববিদ্যালয়, সেটা হোক এইচএসসির বোর্ড প্রশ্ন, প্রতিটা জায়গায় ইনশাআল্লাহ তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, আচ্ছা আমরা একটা শর্ট ট্রিক শিখবো শুধু।
দেখো নীতি বলতে আসলে কি বুঝায় এটা একটা আমরা জেনে নিই সাধারণ ভাষা, যে নীতি বা আদর্শ সমূহ বা প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট। ব্যবস্থাপনায় নীতি হলো ব্যবস্থাপনার কার্য সম্পাদন করার জন্য বিভিন্নভাবে দীর্ঘ অনুশীলনের মধ্য দিয়ে গড়ে ওঠা কতিপয় কিছু নির্দেশিকা বা নিয়ম পদ্ধতি। যে ভাত ডান হাতে গাইতে হয়, এটা একটা নিয়ম পদ্ধতি। ছোটদের ভালোবাসতে হয়, বড়দের শ্রদ্ধা করতে হয়, এগুলো কিছু নিয়ম নীতি, সাধারণ নির্দেশিকা। হ্যাঁ, বিভিন্ন মনীষীগণ ব্যবস্থাপনার ক্ষেত্রে বিভিন্ন মূলনীতির কথা বলেছিলেন, কিন্তু আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেয়ল ফরাসি ভাষায় লেখা, এই যে ফরাসি ভাষায় লেখা তার বই অ্যাডমিনিস্ট্রেটিভ ইন্ডাস্ট্রিয়াল এট জেনারেল বইয়ে 1916 সালে 14টি নীতির কথা বলেছিলেন। এই 14টা নীতি আমাদের সৃজনশীল প্রশ্ন বুঝতে সমস্যা হয়, কোন নীতির কথা বলা হয়েছে প্র্যাকটিস করলে ভালো হতো। ওকে, আমি আজকে আগে জেনারেলি নীতিগুলো খুব সহজে মনে রাখার ট্রিক শিখিয়ে দিব, এবং নীতিগুলো তোমরা বুঝো না। সত্য কথা বলতে অনেকেই নীতিগুলো বুঝে না। আমি আজকে জাস্ট তোমাদেরকে নীতিগুলো বুঝিয়ে দিব এবং নীতিগুলো মনে রাখার একটা ট্রিকও দিয়ে দিব। তাহলে এখানে একটু বেসিক কথাবার্তা বলেছে যে এটা একটা সাধারণ নির্দেশিকা, এটা দিয়েছিল হচ্ছে তোমাদের হেনরি ফেয়ল 1916 সালে তার বইয়ে, যেটা ফরাসি ভাষায় লেখা হয়েছিল অ্যাডমিনিস্ট্রেশন ইন্ডাস্ট্রিয়াল এট জেনারেল বইয়ে। ওই বইয়ে তিনি হচ্ছে 14টি নীতির কথা উল্লেখ করেছিলেন। আচ্ছা দেখো, এখানে একটা জিনিস দিয়েছি, আমি একটা চার্ট দিয়েছি। এই চার্টটা কেউ কি বুঝতেছো কিনা আমাকে একটু জানো। এই চার্টটা আপাত দৃষ্টিতে দেখে কোনো কিছু বোঝা যাচ্ছে না। এটা দিয়েই আমরা শর্ট ট্রিক দিয়ে আমরা আগে নীতিগুলো মুখস্থ করব, কারণ আমাদের নীতিগুলো কেন লাগবে, নীতিগুলো লাগবে হচ্ছে গিয়ে আমাদের এমসিকিউ সলভ করার জন্য। দেখো প্রথমে আছে আপা উদ্যোগ নিয়ে সাম্যতা রক্ষা করে, একাই শৃঙ্খলা মেনটেন করে, জোড়াময় শিকল দিয়ে সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগ করে চাকুরি করে। এটা সাধারণ একটা লাইন, এই লাইন দিয়ে আমরা 14টা নীতি মনে রাখবো। এই যে আ দিয়ে কি হয় তোমরাই বলো, আ দিয়ে কি নীতি হইতে পারে? কমেন্ট, সবাই কমেন্ট করো, আ দিয়ে কোন নীতি হইতে পারে? সবাই ফার্স্ট, আ দিয়ে কোন নীতি হইতে পারে? আ দিয়ে আদেশের ঐক্য নীতি, আদেশের ঐক্য নীতি। ওকে, পা দিয়ে কি নীতি হইতে পারে? পা দিয়ে কি নীতি হইতে পারে? সবাই পা দিয়ে কি নীতি হইতে পারে? আপাতে আ দিয়ে হচ্ছে আদেশের ঐক্য নীতি, পা দিয়ে কি হইতে পারে বলো? পা দিয়ে হচ্ছে পারিশ্রমিকের নীতি। আচ্ছা, এবার উদ্যোগ দিয়ে কি হইতে পারে? উদ্যোগ দিয়ে উদ্যোগের নীতি। উদ্যোগ দিয়ে কি হইতে পারে বলতো? উদ্যোগ দিয়ে উদ্যোগের নীতি। সবাই কি দেখতে পাচ্ছি আমরা বিষয়গুলা? উদ্যোগ দিয়ে কি হইতে পারে বলতো ভাইয়া? উদ্যোগ দিয়ে হবে উদ্যোগের নীতি। সবাই লিখেছি? একটু সবাই আবার একটু লিখে নেই, নাহলে আমরা বুঝতে পারবো না। আবার বলছি, আপনাদের এই বিষয়গুলা খুব বেশি ইম্পর্টেন্ট। এই বিষয়গুলা খুব বেশি ইম্পর্টেন্ট, কারণ অনেকেই এই বিষয়গুলা ধরতে পারে না। অনেকেই এই বিষয়গুলা ধরতে পারে না। তাহলে হবে আমাদের কি বলতো? আ দিয়ে হবে আদেশের ঐক্য নীতি, আ দিয়ে হবে আদেশের ঐক্য নীতি। পা দিয়ে কি হবে বলতো? পা দিয়ে হবে পারিশ্রমিকের নীতি। উদ্যোগ দিয়ে হবে উদ্যোগের নীতি। উদ্যোগ দিয়ে কি হবে? উদ্যোগ দিয়ে হবে উদ্যোগের নীতি। আবার উদ্যোগ দিয়ে হবে উদ্যোগের নীতি। সবাই লিখেছি? উদ্যোগ দিয়ে হবে উদ্যোগের নীতি। আর নি দিয়ে কয়টা নিতে হবে? নি দিয়ে বলতো? নি দিয়ে হচ্ছে আমাদের দুটো নিতে হবে। তোমরাই বলো, কমেন্ট করে জানাও, নি দিয়ে কয়টি নিতে হবে? নি দিয়ে আমাদের দুটো নিতে হবে। কোনটি কোনটি বলো? নি দিয়ে আমাদের দুটো নিতে হবে। আমি একটু সবার কমেন্টগুলো জানতে চাচ্ছি। সবাই কমেন্ট না করলে কিন্তু আমি বুঝবো তোমরা আসলে আমার ক্লাস ভালো মতো বুঝতে পারছো না। আগে আমাদের বিষয়গুলো ধরতে হবে যে 14টা নীতি কিভাবে আসছে। নি দিয়ে কিন্তু দুটো নিতে হয়। নি দিয়ে দুটো নীতি কমেন্ট করো, যে নিয়মানুবর্তিতার নীতি, নিয়মানুবর্তিতার নীতি। আর একটা হচ্ছে নির্দেশনার
ঐক্য নীতি। তাহলে দুটো নীতি হয়ে গিয়েছে। সাম্যতা দিয়ে কি কোনো নীতি আছে? সাম্যতা দিয়ে কোনো নীতি আছে? নিয়ম শৃঙ্খলা নামে কোনো নীতি নাই। নিয়মানুবর্তিতার নীতি। নিয়ম শৃঙ্খলা বলতে কোনো নীতি নাই। নিয়ম শৃঙ্খলা বলতে কোনো নীতি নাই। ওকে, নিয়ম শৃঙ্খলা বলতে কোনো নীতি নাই। সাম্যতা দিয়ে কি হয়? সাম্যতা দিয়ে সাম্যের নীতি। আচ্ছা, তারপর রক্ষা করে ক দিয়ে কিন্তু আমাদের তিনটা নীতি আছে। ক দিয়ে তিনটা নীতি আছে। বলো, ক দিয়ে কিন্তু আমাদের তিনটা নীতি আছে। কেউ কমেন্ট করে জানাও যে ভাইয়া ক দিয়ে কয়টি নীতি আছে? তিনটি। একটা হচ্ছে কার্য বিভাজন, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ। আরেকটা কি? কর্তৃত্ব ও দায়িত্ব। কর্তৃত্ব ও দায়িত্ব। তাহলে দেখো, আ দিয়ে হচ্ছে আদেশের ঐক্য নীতি, পা দিয়ে হচ্ছে পারিশ্রমিকের নীতি, উদ্যোগ দিয়ে উদ্যোগের নীতি, নি দিয়ে দুটো নীতি, নিয়মানুবর্তিতার নীতি, নির্দেশনার ঐক্য নীতি। ক দিয়ে হচ্ছে কর্তৃত্ব দায়িত্ব নীতি, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, কার্য বিভাজন। তারপর একাই দিয়ে একতাই বল নীতি নামে কোন নীতি আছে আমাদের? অবশ্যই আছে। একতাই কি? একতাই বল নীতি বা ঐক্যের নীতি। হ্যাঁ, আচ্ছা, কর্তৃত্ব দায়িত্ব। তারপর শৃঙ্খলা দিয়ে কোন নীতি আছে আমাদের? শৃঙ্খলা দিয়ে কি কোন নীতি আছে? ইয়েস, আছে। বলো কি হবে? শৃঙ্খলার নীতি। শৃঙ্খলার নীতি। তারপর হচ্ছে জোড়াময় শেকল। জোড়াময় শেকল দিয়ে আমাদের কোন নীতি আছে? অবশ্যই আছে। জোড়াময় শেকল নীতি। ওকে, ফাইন। সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগ করে, এরকম একটা নীতি আছে। সাধারণ স্বার্থ নিঃস্বার্থ ত্যাগ করতে হবে, এরকম একটা নীতি আছে। সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগ করতে হবে, এরকম একটা নীতি আছে আমাদের। হ্যাঁ, তারপর হচ্ছে গিয়ে কি? চাকুরির স্থায়িত্ব। চাকুরি দিয়ে কি হবে? চাকুরির স্থায়িত্ব। ওকে, আমাদের 14টা নীতি কিন্তু শেষ। 14টা নীতি কিন্তু শেষ। দেখো, আ দিয়ে আদেশের ঐক্য নীতি, পা দিয়ে পারিশ্রমিকের নীতি, উদ্যোগ দিয়ে উদ্যোগের নীতি, নি দিয়ে নিয়মানুবর্তিতার নীতি, নি দিয়ে নির্দেশনার ঐক্য নীতি, সাম্যতা দিয়ে সাম্যের নীতি। ক দিয়ে তিনটা নীতি হয়: কর্তৃত্ব দায়িত্ব নীতি, কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ এবং কার্য বিভাজন। একাই দিয়ে হচ্ছে একতাই বল নীতি, শৃঙ্খলা দিয়ে শৃঙ্খলার নীতি, তারপর হচ্ছে জোড়াময় দিয়ে জোড়াময় শেকলের নীতি, তারপর সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগ নীতি এবং সবশেষে হচ্ছে চাকুরির স্থায়িত্ব নীতি। সবার কাছে বিষয়টা ক্লিয়ার? আমরা যা শর্ট ট্রিক দিয়ে 14টা নীতি শিখেছি। আমরা এখানে 14টা নীতি, আমরা এখানে শর্ট ট্রিক দিয়ে 14টা নীতি শিখেছি। যে আপা উদ্যোগ নিয়ে, হ্যাঁ, আপা উদ্যোগ নিয়ে সাম্যতা রক্ষা করে, হ্যাঁ, তারপর হচ্ছে একাই শৃঙ্খলা মেনটেন করে, জোড়াময় শিকল দিয়ে সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগ করে চাকুরি করে। তাহলে আ দিয়ে আদেশের ঐক্য নীতি, পা দিয়ে পারিশ্রমিকের নীতি, উদ্যোগ দিয়ে উদ্যোগের নীতি, নিয়ে দিয়ে নিয়মানুবর্তিতার নীতি, নি দিয়ে নির্দেশনার ঐক্য নীতি, সাম্যতা দিয়ে সাম্যতার নীতি, ক দিয়ে কর্তৃত্ব দায়িত্ব নীতি, ক দিয়ে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ নীতি, ক দিয়ে কার্য বিভাজন নীতি এবং একাই দিয়ে একতায় বল নীতি, শৃঙ্খলা দিয়ে শৃঙ্খলার নীতি, জোড়াময় দিয়ে জোড়াময় শেকলের নীতি, সাধারণ স্বার্থ দিয়ে সাধারণ স্বার্থে নিজস্ব স্বার্থ ত্যাগ নীতি এবং চাকুরি দিয়ে চাকুরির স্থায়িত্ব নীতি। আমরা জাস্ট আগে শর্ট ট্রিক দিয়ে এগুলো শিখে নিয়েছি। ওকে, এরপর এবার আমরা, এটা একটা গল্প, আমরা একটা গল্প দিয়ে 14 নীতি শেষ করেছি। এবার একটা গল্প দিয়ে 14 নীতিগুলো কিভাবে বোঝা যাবে এগুলো শেষ করব। সবাই কি প্রস্তুত? সবাই প্রস্তুত কিনা? এবার 14 নীতিগুলো কিভাবে গল্পের মধ্য দিয়ে মনে করা যাবে বা মনে রাখা যাবে এইগুলা নিয়ে আমরা ইনশাআল্লাহ এখন শিখব। তাহলে সবাইকে প্রস্তুত কিনা? 14 নীতি দিয়ে 14 নীতিগুলো কিভাবে আমরা গল্পের মধ্য দিয়ে মনে রাখবো। একটা গল্প দিয়ে আমরা 14 নীতি শর্ট ট্রিকে শিখেছি। এবার 14 নীতিগুলা কিভাবে গল্পের মধ্য দিয়ে আমরা মনে রাখবো, এগুলা কি সবাই শিখতে চাও কিনা? কারা কারা প্রস্তুত? জাস্ট আমি গল্প বলবো, তোমরা আমাকে শুনবা, একটু মজা পাবা, এটাতেই আমাদের নীতির ক্লাস শেষ।
জাস্ট আমি কয়েকটা গল্প বলবো, আমাদের নীতি ক্লাস শেষ হয়ে যাবে। সবাই ক্লিয়ার কিনা? ওকে, সবাই কি ক্লিয়ার? কমেন্ট করে জানাতে হবে বাবা, কমেন্ট করে না জানালে আমি বুঝবো না যে আসলে তোমরা ক্লাসে আছো কি নাই, না হলে কিন্তু আমি বুঝবো না। কমেন্ট করে জানাতে হবে রে, কমেন্ট করে জানাতে হবে। কমেন্ট করে জানাতে হবে। ওকে, রেডি? আচ্ছা দেখো, সো এটা হচ্ছে আমাদের প্রি অ্যাডমিশন। তোমরা যারা শুরু থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি শুরু করতে যাচ্ছ, বা তোমরা আসলে শুরু থেকে কিভাবে ডিউর জন্য প্রিপারেশন নিবা, সেটা নিয়ে আমাদের অলরেডি প্রি অ্যাডমিশন কোর্স লঞ্চ হয়ে গিয়েছে। এখন থেকেই তোমরা আস্তে আস্তে শুরু করে দিবা। সো এটা সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই হাই এডুকেশনে নক দিবা। দেখো, আমরা চলে এসেছি আমাদের ফার্স্ট কার্য বিভাজন নীতি। কার্য বিভাজন নীতি প্রথমে কি বলছে? কার্য বিভাজন নীতি, ডিভিশন অফ ওয়ার্ক। দেখো, এটা আমরা একটু বলি কিভাবে। দেখো, আমি ম্যানেজমেন্ট পড়াই, মহসিন স্যার ইংলিশ পড়াই। এখন কোনো একদিন ধরো মহসিন স্যারকে ফিজিক্স ক্লাসে দিয়ে দেওয়া হয়েছে। কোন ক্লাসে? মহসিন ভাই বা বায়োলজি, ধরো মহসিন ভাই বায়োলজি পড়াচ্ছে, মহসিন ভাই সায়েন্সের বায়োলজি পড়াচ্ছে। উনি কি পড়াতে পারবে? বলো, উনি কি পড়াতে পারবে? মহসিন স্যারকে যদি বায়োলজি বা ফিজিক্স ক্লাসে ঢুকিয়ে দেয়, উনি কি পারবে? কখনো পারবে না। তার মানে যেই কাজে দক্ষ, যেই কাজে এক্সপার্ট, তাকে সেই কাজে নিয়োগ দাও। তার মানে যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী কাজ ভাগ করে দাও। মহসিন স্যার ইংলিশ ভালো পারে, তাকে ইংলিশে দাও। হ্যাঁ, বাহাবাই ম্যানেজমেন্ট ভালো পারে, ফাইন্যান্স ভালো পারে, তাকে ম্যানেজমেন্ট আর ফাইন্যান্সে দাও। মুন্না ভাই হচ্ছে ফিজিক্স ভালো পারে, তাকে ফিজিক্সে দাও। হ্যাঁ, শাহিন ভাই জিকে ভালো পারে, তাকে জিকেতে দাও। জুবাইর ভাই জিকে ভালো পারে, তাকে জিকেতে দাও। তার মানে যে সিএনজি চালায়, তাকে যদি আমি প্লেন চালাতে দিই, তাহলে হবে? হবে না। তার মানে যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী আমাকে কাজ ভাগ করে দিতে হবে। ইজ ইট ক্লিয়ার? আমরা জাস্ট গল্প পড়বো, আর কিচ্ছু না। আমরা জাস্ট আজকে গল্প পড়ব, গল্পের মধ্য দিয়ে আমাদের 14 নীতি আমরা শেষ করব। গল্পের মধ্য দিয়ে আমরা আমাদের 14 নীতি শেষ করব। তাহলে নাম্বার 1 নীতি শেষ। আচ্ছা, ওকে। দেন 2 নম্বর আছে কর্তৃত্ব ও দায়িত্ব নীতি। কর্তৃত্ব ও দায়িত্ব নীতি। এখন তো একদিন আমি ঢাকা ভার্সিটিতে চান্স পাইছি নতুন নতুন। দেখো, আমি ডিউতে চান্স পাইছিলাম। সো ডিউতে চান্স পাওয়ার পরে আমাদের যে একটা পাশের বাসার আন্টি আছে, পাশের বাসার আন্টি আছে, এই পাশের বাসার আন্টি আমাকে একদিন এসে বলতেছে, বাহা, আমি তো শুনলাম তোমার আম্মুর কাছে যে তুমি নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছো। আমি বললাম হ্যাঁ আন্টি। তো আন্টি বলল, বাবা আমার ছেলেকে তুমি কি পড়াতে পারবা? আমার যে বাচ্চাটা পড়ে ক্লাস 5-এ, ওকে কি পড়াতে পারবা? আমি বললাম হ্যাঁ আন্টি, আমি পড়াতে পারবো, আমাকে মাসে 10,000 টাকা করে দিতে হবে। এখন আন্টি রাজিও হলো। হ্যাঁ, আন্টি রাজিও হলো। 10,000 টাকার বিনিময়ে আমাকে, আমার নামটা না নিলে হইতো না। আচ্ছা, দেখো, পাশের বাসার আন্টি আমাকে, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছি, আমাকে বললো যে আমার বাচ্চাটাকে পড়াও, যে ক্লাস 5-এ পড়ে, তোমাকে 10,000 টাকা দেওয়া হবে। আমি তো রাজি, 10,000 টাকা দেওয়া হবে, ভালো কথা। এখন আমি ওকে পড়ানো শুরু করেছি। প্রথম সপ্তাহে গেলাম, পড়াচ্ছি। পড়ানোর পরে হঠাৎ করে আমি একদিন তার বাচ্চাকে একটা থাপ্পড় দিয়ে দিই, বা একটা পিঠে চাপড় মারি, যে এই
পড়স না কেন বেটা? একটা কলম ছুঁড়ে মারি বা একটা কলমে হচ্ছে বেত দিয়ে মারি, হ্যাঁ, হাতে হচ্ছে তোমার বেত দিয়ে তাকে আঘাত করি, ওই দিক থেকে আন্টি এসে আমাকে গালে থাপ্পড় দিয়ে দিল। জিনিসটা অনেক প্যাথেটিক না? আমি বাচ্চাকে শাসন করতেছি, বাচ্চাকে একটা মাইর দিছি, বাচ্চা পড়াশোনা করতেছে না বিদায়, ওদিকে রান্নাঘর থেকে এসে আন্টি আমাকে একটা মেরে দিল। তাহলে এখানে কি হইলো দেখো, এখানে একটা বিরাট তুলকালাম কাণ্ড হয়ে গেল না? আমি বাচ্চাকে পড়াচ্ছি, বাচ্চাকে পড়ানোর জন্য আমাকে কি দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে। বাচ্চাকে পড়ানোর জন্য আমাকে কি দেওয়া হয়েছে? দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু দায়িত্বের পাশাপাশি আমাকে পাওয়ার দেওয়া হয়নি। কি দেওয়া হয়নি? পাওয়ার দেওয়া হয়নি। পাওয়ার, আমি বাচ্চার উপর কোনো কর্তৃত্ব খাটাইতে পারতেছি না, উল্টা আরো মাইর খেয়ে ফেলছি আন্টির কাছে। তার মানে যখন তুমি কাজ ভাগ করে দিবা, যখন তুমি কাজ ভাগ করে দিবা, হ্যাঁ, তোমার দায়িত্ব এবং পাওয়ার, দায়িত্ব এবং পাওয়ার সমানভাবে ভাগ করে দিবা। বুঝেছো? যাকে আমি যে কাজটা দিয়েছি তাকে সেই পরিমাণ পাওয়ারও দিতে হবে। আমি একটা মানুষকে ওয়ার্ডের কাজ করতে বলেছি, একটা ফাইল বানাতে বলেছি, তাকে যদি আমি ল্যাপটপে না দিই, কম্পিউটারে না দিই, তাহলে সে কিভাবে বানাবে? তাকে যদি আমি ডিজিটাল ডিভাইসে না দিই, তাহলে সে কিভাবে বানাবে? ওই জন্য বলছি দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে সমতা থাকতে হবে। দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে কি থাকতে হবে? সমতা থাকতে হবে। আমরা কি এটা বুঝেছি? আমরা কি সবাই এটা বুঝেছি? তাহলে দেখো, দায়িত্ব এবং কর্তৃত্বের মধ্যে আন্টি কিন্তু সমতার বিধান রাখেনি। আন্টির বাচ্চাকে আমাকে পড়ানোর দায়িত্ব দিয়েছে, আন্টির বাচ্চাকে আমি মারছি, আন্টি এসে আমার থাপ্পড় দিয়ে দিল একটা, তাহলে কি হবে? হবে না। তার মানে প্রতিষ্ঠানের মধ্যে দায়িত্ব এবং কর্তৃত্ব, দায়িত্ব মানে হচ্ছে জবাবদিহিতা করা, যে আমার বাচ্চাকে পড়ানোর দায়িত্ব দিয়েছি, তুমি পড়াচ্ছ না কেন, এটার জন্য আমি জবাবদিহি করতে বাধ্য। ওকে, আচ্ছা, তাহলে এটা পারবো। এরপরে কেন্দ্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, এটা খুবই সহজ। আচ্ছা, আমাদের বাসায় সবাই একজন একজন বস আছে না? কারো বাসায় বস মা, কারো বাসায় বস বাবা, কারো বাসায় বস বড় ভাই, কারো বাসায় বস বড় বোন, হ্যাঁ, কারো বাসায় বস চাচু। ওকে, সো এগুলো হচ্ছে আমাদের বাসার বস। দেখো, তো যখন আমাদের বসরা যখন কোনো সিদ্ধান্ত নেয়, আমরা চুপ করে মেনে নিই না? আমাদের কিছু বলার থাকে, আমার বাবা একটা সিদ্ধান্ত নিয়েছে, আমার মা একটা সিদ্ধান্ত নিয়েছে, আমার বড় ভাই একটা কাজ দিয়েছে, আমার বড় বোন একটা কাজ দিয়েছে, আমার চাচু আমাকে একটা কাজ দিয়েছে, আমরা ওই কাজ করি না, ওই ডিসিশন আমরা মেনে নিই না? অবশ্যই মেনে নিই, ওখানে আমাদের দ্বিমত করার কোনো কিছু নেই। তো যখন প্রতিষ্ঠানের উপর মহল বা টপ ম্যানেজমেন্ট থেকে যখন কোনো ডিসিশন আসবে, টপ ম্যানেজমেন্ট যখন সবকিছু দিক নির্দেশনা দিবে, টপ ম্যানেজমেন্ট যখন সবকিছু বলে দিবে, সেটাকে আমরা বলবো কেন্দ্রীকরণ। সেটাকে আমরা কি বলবো? সেন্ট্রালাইজেশন। ধরো উদ্দীপকে আসলো যে আসিফ কোম্পানি লিমিটেডে একজন ব্যবস্থাপক, হ্যাঁ, একটি কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক, সে যাবতীয় সকল সিদ্ধান্ত বুঝিয়ে দেয়। এখানে আসিফ কোন ধরনের ব্যবস্থাপনা এবং কোন নীতির সাথে সেটা মিলে যায়, এই বিষয়ে তোমার উদ্দীপকে তুমি তোমার ঘ নাম্বার প্রশ্নে তুমি উত্তর দাও। তাহলে আসিফ হচ্ছে একটা টপ লেভেল ম্যানেজমেন্ট বা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, এবং এখানে কেন্দ্রীকরণ নীতি ফোকাস করা হয়েছে। এটা গেল। এবার কিছু বাসায় আছে, যেমন আমার বাসায় কিন্তু সবার মতামতকে প্রাধান্য দেয়। আমার বাসায় কিন্তু আমার মতামতকেও প্রাধান্য দেয়, আমার ছোট বোনের মতামতকেও প্রাধান্য দেয়, ইভেন আমার ভাগ্নির মতামতকে পর্যন্ত প্রাধান্য দেয়। ওরা একাই সব ডিসিশন নেয় না। তার মানে সবাইকে যখন আমরা ইনক্লুড করতেছি, সবাই মিলে যখন আমরা ডিসিশন মেক করছি, সবাইকে যখন আমরা প্রায়োরিটি দিচ্ছি, এটাকে বলা হয় বিকেন্দ্রীকরণ। সবাই বুঝছি? আমরা কিন্তু কোনো কিছু মুখস্থ করছি? আমরা কোনো কিছুই মুখস্থ করছি না, আমরা জাস্ট গল্প পড়ছি, গল্প দিয়ে আমরা শেষ করছি। আমরা জাস্ট কি করছি বলতো? গল্প পড়ছি, গল্প দিয়ে আমাদের এই পড়াগুলো আমরা শেষ করতেছি। দেখো, আমরা কিন্তু 3টা নীতি শেষ করে ফেললাম। সবার কাছে ক্লিয়ার? যদি ক্লিয়ার হয় ভাই কমেন্ট করে জানাও।
ওকে, দেখো এরপর আসে আদেশের ঐক্যনীতি। এই আদেশের ঐক্যনীতিটা একটু বুঝাই, এটাও একটা গল্প আছে। তো একদিন আমি মোবাইলে বসে বসে ইউটিউবে ভিডিও দেখতেছিলাম। আচ্ছা, একদিন আমি বসে বসে মোবাইলে ভিডিও দেখতেছিলাম, হঠাৎ করে রান্নাঘর থেকে আমার আম্মু এসে বলতেছে আমাকে যে আমাকে একটু রান্নায় হেল্প করো। ওকে, রান্নায় কি করতে বললো? আমাকে হেল্প করতে বললো। ভালো কথা। যারা পাবলিকিয়ান হতে চাও এখন থেকে ভালো করে প্রিপারেশন নাও, না হলে আমার মতো কোনো জায়গায় চান্স না পেয়ে ডিপ্রেশনে থেকে যাবা। আমাদের আবু সুফিয়ান, ইনশাল্লাহ তুমি কোনো না কোনো জায়গায় চান্স পাবা, অবশ্যই পাবা। আবু সুফিয়ান অনেক কষ্ট করেছে, তবুও কিন্তু সে ভালো জায়গায় যাইতে পারতেছে না। ওকে, ইনশাল্লাহ আবু সুফিয়ানের জন্য সবাই দোয়া করবা। তোমাদের সিনিয়র ব্যাচ এসএসসি 24 ব্যাচ, তো তোমরাও যাতে ওর মতো অবস্থা না আসে আগে থাকতে তোমাদেরকে বলে দিতেছে আর কি। হ্যাঁ, ওই জন্য এখন থেকে এডুকেশনের সাথে থাকো, কোনো ভুল জায়গায় যাইও না, এখন থেকেই শুরু করে দাও, এখন থেকে স্টার্ট। এই যে এডুকেশন তোমাদের জন্য ফ্রি ক্লাস চালু করেছে, ফাইনাল ডিভিশন ব্যাচ চালু করেছে, এখন থেকে তোমার এডুকেশনের সাথে ডিউর যাত্রা শুরু, এটাই বোঝাচ্ছে সে। আচ্ছা, আমার আম্মু বলছে রান্নায় হেল্প করতে, আমার বাবা বলছে বাজারে যাইতে, আমার আব্বু বলছে আমাকে বাজার করতে যাইতে। এখন আমি বাহা কই যাব বলো? আমি কি আমার আম্মুকে রান্নায় হেল্প করব, নাকি আমার আব্বুর সাথে বাজার করতে যাব? আমি দেখতেছিলাম ইউটিউবে ভিডিও, বলো কি হবে? দেখো, আমার আম্মু আমাকে বলছে রান্নায় হেল্প করার জন্য, আমার আব্বু আমাকে বলছে বাজারে যাওয়ার জন্য। তাহলে আমি কর্মী, আমি হচ্ছে ওদের জন্য কর্মী, আমি কর্মী বা আমি বাহা কই যাব? আমি তো এখন বিপদে। আমি তো এখন বিপদে। আমি তো এখন কি বিপদে, আমি কই যাব? আমি বাহা এখন কই যাব? আমার দুটা বস, আমার এখানে বস কয়জন হয়ে গিয়েছে? দুজন হয়ে গিয়েছে। আমার মাও আমার বস, আমার বাবাও আমার বস। আমার মা বলছে রান্নায় হেল্প করতে, আমার বাবা বলছে বাজারে যাইতে। তাহলে একটা প্রতিষ্ঠানে যখন দুইজন বস থাকবে, হ্যাঁ, একটা প্রতিষ্ঠানে যখন দুইজন বস থাকবে, তখন ওই প্রতিষ্ঠানে যখন দুই দিক থেকে, ওই প্রতিষ্ঠানে যখন কর্মীকে দুই দিক থেকে চাপ দিবে, কর্মী কোনো কাজ করতে পারবে না। ওই জন্য প্রত্যেকটা প্রতিষ্ঠানে মনে রাখবা, একজন কর্মীর একজন মাত্র বস থাকতে হবে, একজন কর্মীর একজন মাত্র, একই সময়ে একজন মাত্র বস থেকে আদেশ পেতে হবে। জিনিসটা বুঝতে পারছি? একই সময়ে একজন কর্মীকে অবশ্যই একজন বস থেকে আদেশ নিতে হবে। যদি একই সময়ে দুই দিক থেকে আদেশ আসে, সে কোনো কাজে করতে পারবে না। ওই জন্য আমাদের হেনরি ফেল একটা কথা বলে গিয়েছিল যে ডুয়াল সাবঅর্ডিনেশন শুড বি অ্যাভয়েডেড, দ্বৈত আদেশ পরিহার করতে হবে। এই কথাটা মনে রাখবা, দ্বৈত আদেশ পরিহার করতে হবে, দ্বৈত আদেশ পরিহার করতে হবে। তাহলে আমরা এটা ক্লিয়ার করেছি, আমরা পারবো। ইউটিউবে ভিডিও দেখেন, একজন বলছে ইউটিউবে ভিডিও দেখার জন্য, তখন আমার দুই দিক থেকে মায়ের আসবে, তখন আমার বাবা আমাকে কিলাবে, আমার মায়েও আমাকে কিলাবে, যে তুই পড়াশোনা করস না, সারাদিন ভিডিও চাপস, তোমাদের মতন অবস্থা হবে, তখন আবার সারাদিন মায়ের খাইতে থাকবো। হ্যাঁ, তোমাদের যেমন এসএসসি 25 ব্যাচের এখন কি অবস্থা, হ্যাঁ, এসএসসি 25 ব্যাচের এখন কি অবস্থা, তোমাদের কিন্তু পরীক্ষাও সামনে চলে আসছে, আবার আস্তে আস্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখা শুরু করেছ। তোমরা কিন্তু এখানে সবাই মোটামুটি ঢাকা ইউনিভার্সিটি সম্পর্কে স্বপ্ন দেখা শুরু করেছে এখন থেকে। আচ্ছা, এরপরে 5 নাম্বার যে নীতিটা আসছে সেটাকে বলা হচ্ছে কি, নির্দেশনার ঐক্যনীতি। নির্দেশনার ঐক্যনীতিটা এবার আমরা আসি। আচ্ছা, দেখো, নির্দেশনার ঐক্যনীতিটা আসলে মানে না হচ্ছে আমার বাবা, আমার আব্বু নির্দেশনার ঐক্যনীতি একদমই মানে না। কেন?
তো একদিন আমি বসে আছি বসে বসে গান শুনতেছি। তো আমার আব্বু আমাকে বলল বাজারে যাইতে, মানে আমাকে বাজার করে নিয়ে আসতে বললো আর কি। তো বাজার থেকে বললো যে আব্বু আমার আজকে অনেক বেশি ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে। আমার আব্বু আমাকে বলল, তো ইলিশ মাছ আনতে গেলাম আমি বাজারে গেলাম। ভালো কথা। তো ইলিশ মাছ আনতে গেলাম, ইলিশ মাছ বাজারে গিয়ে নিতে গেলাম, টাকা পয়সা দিল আমাকে, বাজারও প্রায় করে ফেলতেছি, এবং ইলিশ মাছটা 2 কেজি ওজনের হয়েছে, এবং 2 কেজি ওজনের ইলিশ মাছটা আমি কিনে ফেলা অবস্থায় আমার বাবা আমাকে একটা ফোন কল দিল। আমার আমাকে ফোন কল দিয়ে বলতেছে গিয়া করো, ইলিশ মাছ খাবো না। অথচ আমি টাকা দিয়ে দিচ্ছি মাছওয়ালাকে। ওই মুহূর্তে কল দিয়ে বলতেছে যে ইলিশ মাছ খাবো না, ইলিশ মাছের বদলে গরুর মাংস নিয়ে আসো। খাইছে তো ধরা, আমি এখন তো আমি কই যাব? আমাকে তার আগের নির্দেশনার সাথে পরের নির্দেশনার কোনো কি নাই, মিল নাই। তার আগের নির্দেশনা ছিল কি? ইলিশ মাছ। তার আগের নির্দেশনা কি ছিল? ইলিশ মাছ। পরে কল দিয়ে বলতেছে যে ভাই আব্বু তুমি কি করো, ইলিশ মাছ আনিও না, তুমি গরুর মাংস নিয়ে আসো। তাহলে তার আগের নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার কোনো মিল আছে? বলো, তার আগের নির্দেশনার সাথে কি পরবর্তী নির্দেশনার কোনো মিল আছে? মিল নাই। ঠিক তেমন একটা প্রতিষ্ঠানে যখন আগের নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার কোনো মিল থাকবে না, ওইখানে নির্দেশনার ঐক্যনীতি ফলো হবে না, ওইখানে কখনো 100% ইফেক্টিভ ভাবে তাহলে আমরা কি করব? প্রত্যেকটা প্রতিষ্ঠানে অবশ্যই আগের নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনাগুলো মিল রেখে কাজ করা ট্রাই করব। বুঝেছি? আমরা এতটুকু সবাই বুঝেছি? হ্যাঁ। এখন ইলিশ মাছ বলো তো আমাকে দৌড়ে, এই বেটা মাছ কিনতে আনছস, জীবনে মাছ কিনস নাই, এই মাছ কেনার পরে বলতেছস মাছ নিবি না, হ্যান তেন কাহিনী, কত ফাঁকি তাকি দিয়ে এখান থেকে কোন রকম বের হলাম। আমাকে তো পুরো বিপদে ফেলাই দিছিল আমার আব্বু। তো সব সময় আগের নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার মিল রাখতে হবে, কথার মিল থাকতে হবে। এই যেখানে বলা আছে পূর্ববর্তী নির্দেশনার সাথে পরবর্তী নির্দেশনার মিলকে বলা হয় নির্দেশনার ঐক্যনীতি। তোমরা কি সবাই বুঝতেছো? তোমাদের কি পড়া বোঝা যাচ্ছে? পড়া বোঝা গেলে আমাকে বলবা, হ্যাঁ, না বুঝলেও বলবা, বুঝলেও বলবা। কারণ আমি ট্রাই করি শিক্ষার্থীদের সাথে সবসময় মজা করে পড়ানোর জন্য, তোমাদের বোঝা যায় মতো পড়ানোর জন্য। হ্যাঁ, না হলে আমি নিজেও কোনো মজা পাই না পড়াইতে গেলে। এই যে ম্যানেজমেন্ট, কিছু কিছু শিক্ষার্থীরা ম্যানেজমেন্ট পড়ে না কেন? মজা পায় না। এই যে আমাদের ইন্টারের টিচার, যারা কলেজে শিক্ষক আছেন, তারা হয়তো পড়ায় ঠিকই, কিন্তু স্টুডেন্টরা মজা নিয়ে পড়তে পারে না। এটাই হচ্ছে সমস্যা। হ্যাঁ, ওই জন্য এই সাবজেক্টটা অনেকে খারাপ করে। তারপর সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগনীতি। সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগনীতি মানে কি বুঝাচ্ছি? তো এটা নিয়ে আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে, আমার একটা মামা আছে। এই মামাটা হচ্ছে হ্যাঁ রেলওয়েতে কাজ করে, রেলওয়ের একজন বড় কর্মকর্তা, রেলওয়ের একজন বড় কর্মকর্তা উনি। তো আচ্ছা, তিনি হচ্ছে মামা, আমার মামা রেলওয়ের একজন বড় কর্মকর্তা। হ্যাঁ বল বল, তোরা বেরো, আমি দিক থেকে বেরো, আমি ক্লাস এখনো। কেন? তাহলে ঠিক আছে, আমি যাবো আর কি। তুই আল্লাহ যা। হ্যাঁ তুই আল্লাহ যা। ওকে, তাহলে মামা হচ্ছে রেলওয়ের কর্মকর্তা, মামা রেলওয়ের কর্মকর্তা। হ্যাঁ, তো মামা কোনো কেউ যদি কোনো কিছু টিকিট কিনতে আসে, তিনি ঘুষ দিয়ে টিকিট সেল করে, তিনি ঘুষ দিয়ে টিকিট সেল করে, এবং এই যে এখান থেকে বড় বড় টাকা, বড় বড় অঙ্কের টাকা তিনি মেরে দেয়। বুঝছো?
আচ্ছা, তো এই যে মামা কাজ করছে কোথায়? রেলওয়ে মন্ত্রণালয়ে। এটা একটা বড়, বাংলাদেশের সবচেয়ে বড় একটা বিজনেস। তোমরা কোথা থেকে শুরু করবা, কি হবে, সব কিছু আমাদের সাথে থাকো, ক্লাসগুলো করো, আস্তে আস্তে সব ক্লিয়ার হয়ে যাবে। তোমরা আসলে একটা রিদমে ছিল না, এই যে বিশাল একটা আন্দোলন গেল, হ্যাঁ, পড়াশোনার অনেক গ্যাপ পড়ে গিয়েছে। ডেইলি ক্লাসগুলো করো, এডুকেশনে প্রত্যেকদিন ক্লাস করেছে যারা, তারা ভালো জায়গায় যাইতে পারবে। তোমরা যারা 25 ব্যাচ আছো, তোমাদের ক্লাস দেওয়া হচ্ছে, নিয়মিত ক্লাস করো। তোমরা আমাদের রুটিন ওয়াইজ পড়াশোনা করা ট্রাই করো, গাইডলাইনগুলো দেখো, আমাদের প্রতিষ্ঠানের যেই কাজগুলো আছে ওগুলো দেখো, হ্যাঁ, তাহলে ওগুলা করলেই তোমার হয়ে যাবে। ওকে, দেখো তাহলে মামা হচ্ছে রেলওয়ে কর্মকর্তা, তিনি ঘুষ দিয়ে টিকিট সেল করে এবং প্রতিষ্ঠানে ওইখানে রেলওয়ে থেকে যা যা টাকা পয়সা আসে ওইখান থেকে টাকা মারে। তার মানে তিনি কি সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগ করেছে? তিনি কি প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখেছে? না, তিনি প্রতিষ্ঠানের স্বার্থকে বড় করে দেখেনি, তিনি নিজের স্বার্থকে বড় করে দেখেছে। তিনি এই যে রেলওয়ে বিজনেসটা, রেলওয়ে বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সরকারের ব্যবসা, হ্যাঁ, এই যে সরকারের ব্যবসা, তিনি নিজের স্বার্থকে দেখেছে বড় করে, সরকারের ব্যবসাকে দেখেনি। বিষয়টা বুঝতে পেরেছো? তার মানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে সাধারণ স্বার্থে নিঃস্বার্থ ত্যাগ করতে হবে। এই যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যারা ঘুষ, তারপর হচ্ছে তোমার এগুলা ঘুষ, তারপর হচ্ছে তোমার কি এক্সট্রা টাকা নিচ্ছে, ঘুষের বিনিময়ে কাজ করে দিচ্ছে, হ্যাঁ, এই যে বিভিন্ন ধরনের কেলেঙ্কারিতে লিপ্ত হচ্ছে, এগুলা যদি বাদ দেয় তাহলে বাংলাদেশটা সবচেয়ে বেশি সুন্দর হবে, সবচেয়ে বেশি সাবলীল হবে। এত কিছুর দরকার নেই, এত কিছুর দরকার নেই। দেশটাকে যারা নিয়ন্ত্রণ করছে ওরাও যদি ভালো হয় তাহলে দেশ সুন্দর হয়ে যাবে। এত আন্দোলন, এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় সারাদিন আন্দোলনের মধ্যে থাকে, ঢাকা ইউনিভার্সিটি সারাদিন আন্দোলনের মধ্যে থাকে, কেন করতে হচ্ছে? কারণ যারা আমাদের নিয়ন্ত্রণ করছে তারা কি হয়ে গিয়েছে? জুলুম হয়েছে, তারা হচ্ছে স্বৈরশাসক হয়ে যাচ্ছে। যারা পাওয়ার পাচ্ছে, পাওয়ার পেলেই সবাই স্বৈরশাসক হয়ে যাচ্ছে, সবাই দুর্নীতি লিপ্ত হচ্ছে। ওই জন্য এগুলা বাদ দিতে হবে, এগুলা বাদ দিলে আমাদের কি হবে? বাংলাদেশটা সুন্দর হবে। ক্লিয়ার? তারপর আসো জোড়াময় শেকল নীতি। জোড়াময় শেকল নীতি মানে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত সবাই একসাথে মিলেমিশে কাজ করা, একটা শেকলের মধ্যে থাকা। যেমন আমরা জোড়াময় শেকল নীতি থাকার কারণে শেখ হাসিনার মতন, হ্যাঁ, শেখ হাসিনার মতো স্বৈরশাসককে আমরা কি করে ফেলেছি? দমন করতে পেরেছি। কেন? আমরা সবাই জুলাই রিভলিউশনের সময় সবাই কি ছিলাম? এক ছিলাম, সবাই একটা চেইনের মধ্যে ছিলাম, একটা চেইন অফ কমান্ড ফলো করেছিলাম। সেই চেইন অফ কমান্ড কোত্থেকে এসেছিল? চেইন অফ কমান্ড এসেছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে। ওই কমান্ডটা আমরা সবাই ফলো করেছি, যার কারণে আমরা শেখ হাসিনার মতো একটা স্বৈরশাসককে কি করতে পেরেছি? দমন করতে পেরেছি। ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানের মধ্যে সকল বিভাগ যখন একসাথে একটা চেইন অফ কমান্ডের মধ্যে থাকবে, সেখানে জোড়াময় শেকল নীতিটা বাস্তবায়ন হবে, স্কেলার চেইন মেনটেন হবে। ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস সবগুলো চ্যাপ্টার ধরে ধরে পড়াবেন? ইয়েস, অবশ্যই ধরে ধরে পড়াবো। ফ্রিতে বলেছি না তোমাদেরকে? বলেছি কি ফ্রি, সম্পূর্ণ ফ্রি, এটাই হচ্ছে কথা। ওকে, আচ্ছা, আমি আমার যাবতীয় সব ডিটেলস দিয়ে দিব, সমস্যা নেই। তারপর নিয়মানুবর্তিতার নীতি। নিয়মানুবর্তিতার নীতি মানে হচ্ছে আমাদের ছোটদেরকে আমরা কি করি? ছোটদেরকে সবাই আদর করি না? নিয়মানুবর্তিতা মানে ছোটদের আদর করা এবং বড়দের শ্রদ্ধা করা, হ্যাঁ। তারপর হচ্ছে যেখানে সেখানে বেয়াদবি না করা সিনিয়রদের সাথে, হ্যাঁ, সবার কথাগুলো মেনে চলা, বড়জনরা গুরুজনরা যা যা বলছে এই বিষয়গুলো মেনে চলা। ঠিক তেমন একটা প্রতিষ্ঠানের মধ্যে বেশ কিছু এরকম নিয়ম কানুন থাকে, যে প্রতিষ্ঠানে পা তুলে বসা যাবে না, হ্যাঁ, ক্লাস নেওয়ার সময় হচ্ছে আমি যদি এখন এখানে এসে যদি তোমার ধূমপান করি ক্লাসের মধ্যে, তাহলে এটা কি নিয়মের মধ্যে পড়বে? কখনো পড়বে না। ঠিক তেমনি একটা প্রতিষ্ঠানের মধ্যে যদি আমি গেলাম, হুট করে আমি পায়ের উপর পা তুলে বসে আছি, হবে না। এখানে নিয়মানুবর্তিতার নীতি নেই। কারণ নিয়মানুবর্তিতা মানে কি? কিছু নিয়ম নীতি মেনে চলা, ছোটদের স্নেহ করা, বড়দের শ্রদ্ধা করা, হ্যাঁ, তারপর হচ্ছে বুজুর্গদের হচ্ছে গিয়ে সম্মানের চোখে কথা বলা, হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের নিয়মানুবর্তিতার নীতি। তারপর হচ্ছে শৃঙ্খলা বা যোগ্যতার নীতি। শৃঙ্খলা বা যোগ্যতার নীতি মানে কি বুঝাচ্ছি? যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে বসাতে হবে, সঠিক বস্তুকে সঠিক স্থানে বসাতে হবে। এই যে আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস,
উনি বাদে কি আমাদের জন্য কোনো অল্টারনেটিভ ছিল না, কারণ আমরা জানি এখানে যোগ্য ব্যক্তি হচ্ছে উনি একজন আছে, আমাদের চিফ অ্যাডভাইজার ডক্টর মোহাম্মদ ইউনূস, কিন্তু উনি একজনই আছে যেটা বাংলাদেশকে মোটামুটি একটা এই যে একটা তোপের মুখ থেকে উঠিয়ে আনতে পারবে, ওই জন্য আমরা ওনাকে মেনে চলেছি। ঠিক আছে, যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখতে হবে, সঠিক বস্তুকে সঠিক স্থানে রাখতে হবে। পাখি খাঁচায় বন্দি রাখার জিনিস না, পাখিকে মুক্ত আকাশে উঠতে দিতে হবে। শিশুরা সবসময় মায়ের কোলে সবচেয়ে বেশি সুন্দর, এমন না, তো যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখতে হবে। আমি ম্যানেজমেন্ট পড়াতে পারি, আমি ওই জন্য ম্যানেজমেন্ট পড়াচ্ছি। হ্যাঁ, আমাকে যদি ফিজিক্স পড়াতে দেয় আমি পারবো না, ওই জন্য এটাকে বলা হয় যোগ্য ব্যক্তিকে যোগ্য স্থানে রাখতে হবে, সঠিক বস্তুকে সঠিক স্থানে রাখতে হবে। শেষ, 9টা নীতি শেষ। এবার পারিশ্রমিকের নীতি কি বোঝাচ্ছে? পারিশ্রমিকের নীতি মানে হচ্ছে তোমার প্রতিষ্ঠানে যারা কাজ করছে ওদেরকে তোমরা সঠিক পরিমাণে ন্যায্য পারিশ্রমিক দাও। আমাদের হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে তাদের পারিশ্রমিক তোমরা বুঝিয়ে দাও। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? তিনি আমাদের সব শিক্ষা দিয়ে গিয়েছেন, তিনি আমাদের কিভাবে আমাদের জীবন বিধান চালু হবে সেটা নিয়ে কোরআন নাজিল করে গিয়েছেন, হাদিস দিয়ে দিয়েছেন, কিন্তু আমরা পালন করতে পারছি না। হ্যাঁ, তিনি বলে গিয়েছেন শ্রমিকদের গায়ের ঘাম শুকানোর আগে ওদের পারিশ্রমিক দিয়ে দাও, কিন্তু আমরা কি করি? আরো 3-4 মাস কি করে লেট করি, 3-4 মাস লেট করে তাকে কি আন্দোলন করতে দিই, আন্দোলন করার পরে তাকে কি দেই? পারিশ্রমিক দেই। কি একটা কঠিন পরিস্থিতির মধ্যে আমরা ফেলে দেই। তো শ্রমিককে যোগ্য পারিশ্রমিক দিতে হবে। তারপর সাম্যতা মানে কি? সবাইকে সমান চোখে দেখতে হবে। তো আমার প্রতিষ্ঠানে একজন বস আছে, এই বস কি করে? এই বস হচ্ছে প্রতিষ্ঠানে একজন রমণী কাজ করে, একজন ছেলে কাজ করে। হ্যাঁ, তো প্রতিষ্ঠানের বস হচ্ছে রমণীকে বেশি প্রায়োরিটি দেয়, কারণ রমণী মেয়ে, রমণী সুন্দর। হ্যাঁ, আর এদিকে হচ্ছে এই যে ছেলেটা হচ্ছে কালো, সুন্দর না একদমই, তো ওই জন্য বস ওরে কোনো পাত্তা দেয় না, ওরে কোনো কাজও দেয় না, ওরে ছুটি চাইলে ছুটিও দেয় না। কিন্তু রমণী যদি ছুটি চায় ছুটি দিয়ে দেয়। তার মানে এখানের মধ্যে কি হয়েছে? সমতা বিধান হয়নি, এখানের মধ্যে কি হয়েছে? বৈষম্য হয়েছে। এই যে আমরা বৈষম্য বিরোধী করেছি না, আন্দোলন করেছি না, এখানে বৈষম্য থাকা যাবে না, সবাইকে সমান চোখে দেখতে হবে। এভরিওয়ান ইকুয়াল, সবাই ইকুয়াল, সবাই সমান, সবাই এখানে সমান থাকবে। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে চাকুরির স্থায়িত্ব। চাকুরির স্থায়িত্ব নীতি কি? কর্মী যখন কাজ করছে তাকে তার চাকরি যে নির্দিষ্টকাল পর্যন্ত চলবে, হ্যাঁ, তার চাকরি যে একটা স্থায়িত্ব আছে সেটা তাকে বুঝতে হবে, যে তোমাকে প্রতিষ্ঠান থেকে আমরা বিদায় করে দিব না, তোমাকে আমাদের প্রতিষ্ঠানে রাখবো। হ্যাঁ, তোমাকে আমরা আমাদের প্রতিষ্ঠানে রাখবো, তোমাকে আমরা প্রতিষ্ঠান থেকে কি করে দিব না? বিদায় করে দিব না। এই জিনিসটা একটু বুঝে নাও। এটা হচ্ছে চাকরির স্থায়িত্ব নীতি। উদ্যোগের নীতি মানে কি? কর্মীকে স্ব কাজে উদ্যোগ নেওয়ার জন্য কি হইতে হবে? তাকে স্বাধীনতা দিতে হবে, যে কর্মী যখন কোন একটা বিপদে পড়েছে তাকে যাতে কারো মোকাবেক্ষী না হইতে হয়, হ্যাঁ, তাকে যাতে নিজস্ব স্বাধীনতা দিয়ে সেই প্রবলেম থেকে উঠে আসতে পারে, এই স্বাধীনতা তাকে দিতে হবে। এটাকে বলা হয় উদ্যোগের নীতি। এন্ড সবার শেষে হচ্ছে আমাদের লাস্ট হচ্ছে একতায় বল নীতি। একতায় বল নীতি মানে হচ্ছে প্রতিষ্ঠানের সকল বিভাগ যখন আমরা একসাথে ঐক্যবদ্ধভাবে কাজ করব তখনই কি হবে? একসাথে ঐক্যবদ্ধভাবে যখন আমরা কাজ করব তখনই সেখানে কি হবে? আমাদের কি আসবে? ঐক্যতা আসবে বা একতা আসবে। ক্লিয়ার? সো এগুলা হচ্ছে আমাদের নীতি।
আমাদের এই বিষয়গুলো তোমরা মাথায় রাখবা এবং আমরা যদি এই 14 নীতি আমরা গল্পের মধ্য দিয়ে শেষ করেছি এবং গল্প দিয়েই আমরা তোমাদের এই সকল নীতিটা আমরা শেষ করেছি এবং এখানে এতটুকুই মাথায় রাখবা যে আমাদের আই এডুকেশনের সাথে থাকলে তোমার এইচএসসির প্রিপারেশনটা সুন্দর হবে, স্মুথ হবে। হ্যাঁ, সুন্দর হবে এবং কি হবে, স্মুথ হবে। আর তোমরা যারা এই জিনিসটা একটু পড়ে নাও যে এইচএসসি থেকে আমরা কিভাবে অ্যাডমিশন ডিউ পর্যন্ত এগিয়ে যাব, এই বিষয় সম্পর্কে একটা স্ক্রিনশট রেখে দাও। হ্যাঁ, এই বিষয় সম্পর্কে একটা স্ক্রিনশট রেখে দাও। এখানে আমাদের পরীক্ষার আগে এই বিষয়গুলোর ক্লাস হবে। হ্যাঁ, এছাড়া হচ্ছে থাকছে সাপ্তাহিক মাসিক পরীক্ষা, গাইডলাইন, লেকচার শিট, হ্যাঁ, তারপর হচ্ছে ডাউট সলভিং ক্লাস এবং ডিসকাশন গ্রুপ এবং ডিউ আইসিইউ ব্যাচ 2.0 তে যা যা পাবা, ডিউ টার্গেট বুক পাবা, ভোকাবুলারি বুক পাবা, পূর্ণাঙ্গ লেকচার শিট পাবা, বাংলা বিজোচন বুক পাবা, প্রিন্টেড কোর্স প্ল্যান পাবা, বিশ্ববিদ্যালয় ওএমআর শিট পাবা, হ্যাঁ, দৈনিক পড়ার রুটিন পাবা এবং একটা ফি দিয়ে 8 হতে 9 মাস পড়ার সুযোগ পাবা। এবং এখানে আমাদের ডিও আইসিইউ ব্যাচের এই ক্লাসগুলো এবং যারা আইসিইউ ব্যাচ 1 এ ভর্তি হয় তারা সবচেয়ে বেশি আউটপুট পায়। এই যে আবু সুফিয়ান হচ্ছে আমাদের আইসিইউ ব্যাচ 1.0 স্টুডেন্ট, সে বলবে যে 1.0 তে যারা ভর্তি হয়েছে তারা সবচেয়ে বেশি কি পেয়েছিল, সুযোগ সুবিধা পেয়েছিল। এখন তোমরাই বিবেচনা করো, এসএসসি 25 ব্যাচ এখন থেকে বাবা শুরু করো, না হলে কিন্তু পরে পস্তাতে হবে। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।